নাহিদের দলটিতে বেড়েছে পদত্যাগের হিড়িক। এনসিপি থেকে ২৫ নেতাকর্মী পদত্যাগের পাশাপাশি একাধিক কমিটি স্থগিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এনসিপি থেকে হঠাৎ কেন বাড়ল পদত্যাগের হিড়িক? নেপথ্যে কি রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই, জানালেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই, বললেন প্রেস সচিব। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ, মন্তব্য জামায়াত সেক্রেটারির। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর। দায়িত্ব ছাড়তে পারেন ডক্টর ইউনূস। শেখ মুজিব জাতির পিতা নয়, নাহিদ ইসলাম। খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা। কলিজা খুলে ফেলার হুমকির পর বিএনপির সাবেক এমপিকে শোকজ। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত বোর্ড গঠন। শতাব্দী সেরা টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশ। এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে দেখতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এবার বিস্তারিত। সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস। শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা প্রথম বছর সম্পন্ন করেছি এবং অনেক কিছু অর্জন করেছি। ডক্টর ইউনূস বলেন, তার অন্যতম বড় অর্জন হলো ঐক্যমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঐক্যমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন পাব। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐক্যমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শুক্রবার দুপুরে মাগুরা শহরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে শফিকুল আলম সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও এরই মধ্যে কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। যারা নির্বাচনে অংশ নেবেন তারা মানুষের কাছে যাবেন, মানুষ তাদের সঙ্গে কথা বলবেন। তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে। তখন সব সন্দেহ দূর হয়ে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে। সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেটা দৃশ্যমান। সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 1 ও 2 নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন আর রাহাজানি ধর্ষণের শাসনামল। এ সময় বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার পালন সহ কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি। আপনারা দেখেছেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক আইডিতে পাশের একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণেই পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদই নয়, এরকম শত শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা ও তার হেলমেট বাহিনী। তিনি বলেন, আমাকে গত 15 বছরের প্রায় 7.5 বছরই বিনা কারণে বিনা দোষে গ্রেফতার করে জেলে রাখার নামে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মরহুম পিতার দাফনও আমাকে করতে দেয়া হয়নি। মূলত দেশে এক ব্যক্তি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জামায়াত সেক্রেটারি আরও বলেন, 36 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐক্যমত্য কমিশনকে বলেছি, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র কাঠামো সংস্কার, হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে। অন্যথায় নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি বলেন, এর আগে নানা জনের নানা কথায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি এখনও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। জামায়াত ও এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা প্রকাশ করেন। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 2018 এবং 1973 সালে একতরফা অরাজক নির্বাচন করেছে, এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপির কোনো নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায়নি, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে তা হলো একতরফার দিকে চলে যাবে নির্বাচন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস ইতোমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে আমরা স্বীকার করি, কিন্তু তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও আমরা স্মরণ করি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মুজিবের নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের করদ রাষ্ট্রে। চাপিয়ে দেওয়া হয়েছিল 1972 সালের গণবিরোধী সংবিধান, আর প্রতিষ্ঠিত হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি। তিনি আরও বলেন, 2024 সালে জনগণের বিদ্রোহ এই জমিদারিত্বকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মতাদর্শ আর কখনো নাগরিকের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে পারবে না। জাতির পিতা শিরোনাম ইতিহাস নয়। বৈষম্যকে চুপ করে রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগ তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান, আর কোনো একক ব্যক্তি তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুক কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। এ সময় ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুক কবির খান। কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কলিজা খুলে ফেলার হুমকি দেয় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। 15 আগস্ট শুক্রবার বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারকে হুমকি দিয়েছেন। এছাড়া গত 11 ও 13 আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই সকল বিষয়ে আগামী 3 কার্যদিবসের মধ্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2001 সালে আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা 10 আসন থেকে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে, যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী। অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাবেক এই সেনা কর্মকর্তা পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন। তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বেই অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ক্রিকেটের বনেদি সংস্কার হিসেবে পরিচিত টেস্ট বাংলাদেশের সাফল্য ওয়ানডে ও T20-র তুলনায় অনেক কম। এই সংস্করণে বাংলাদেশ এখনও প্রাইমারি স্কুলের ছাত্র। এরপরও খণ্ডকালীন সময়ে স্মরণীয় কিছু টেস্ট ম্যাচ খেলেছে দলটি। তার মধ্যে 2টি সিরিজের জায়গা হলো উইজডেনের সেরাদের তালিকায়। একবিংশ শতাব্দীর সেরা 15 টেস্ট সিরিজের তালিকা তৈরি করেছে উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেই তালিকায় জায়গা পাওয়া 2 সিরিজের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে 2021 সালের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সেই সিরিজে 2-0 ব্যবধানে হারে দলটি। সেই সিরিজটি উইজডেনের শতাব্দী সেরা তালিকায় 7 নম্বরে জায়গা করে নিয়েছে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে 22 রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে 108 রানের জয় পায় স্বাগতিকরা। ম্যাচটিতে 273 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ ও সাকিবের স্পিন ঘূর্ণিতে 164 রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। 2 ইনিংসেই 6টি করে উইকেট নেন মিরাজ। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অফ স্পিনার। জাতীয় নাগরিক পার্টি থেকে গত 2 মাসে পদত্যাগ করেছেন 25 নেতাকর্মী। এই সময়ে একাধিক কমিটি স্থগিত করা হয়েছে। এনসিপি কেন্দ্রীয় নেতাদের একাংশের মতে যাচাই বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী। তবে এনসিপির সূত্রে জানা যায়
দলীয় নিবন্ধনকে ঘিরে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দলটি। এখন পর্যন্ত 33টি জেলা ও প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন। শুধু সিলেট জেলা থেকেই 9 জন নেতা পদত্যাগ করেন। অভিযোগের কারণে 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। গত 9 আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেন এনসিপির 4 নেতা। সেদিন বিকেলে শিবচর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক। সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এরপর 10 আগস্ট পদত্যাগ করেন ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া। এনসিপির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হওয়ায় এবং দলটির বর্তমান পথ চলা তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি গভীরভাবে হতাশ ও বিচলিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 8 আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী AU মাসুদ। পদত্যাগের ব্যাখ্যা দিয়ে ফেসবুকে তিনি জানান, কমিটি গঠনের আগে তাকে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রকাশিত কমিটিতে তাকে যুগ্ম সমন্বয়কারীর পদে রাখা হয়েছে। তার মতে, কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলতে পারে। সেদিনই সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আরও 2 নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুডা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেন। এর আগে এনসিপি ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, যারা নিজেদের বিএনপি পরিবারের লোক বলে উল্লেখ করেন। এছাড়া ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে এনসিপি বাগমারা উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেন 3 সদস্য। তারা হলেন হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রবিউল ইসলাম রাহুল। পদত্যাগের বিষয়ে হাদিউজ্জামান রাফি জানান, তিনি রাজনীতি করতে আগ্রহী নন। এ কথা আগেই এনসিপিকে জানানো হয়েছিল, তারপরেও তার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন। নেতাকর্মীদের পদত্যাগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, লোকাল পর্যায়ে এনসিপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, অনেককে প্রেসারের মধ্যে রাখা হচ্ছে, যার ফলে কেউ কেউ এসব নিতে না পেরে বিভিন্ন চাপে পদত্যাগ করছেন। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, বিভিন্ন কমিটি থেকে কারা পদত্যাগ করছেন, কেন করছেন, বিষয়গুলো তারা পর্যালোচনা করে দেখবেন। যেসব অভিযোগ সামনে এসেছে সেগুলো তাদের শৃঙ্খলা কমিটি গুরুত্ব সহকারে দেখছে। বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।